আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের দুটো নতুন জিনিসের ধারণা দেব। একটা হলো আয়তক্ষেত্র আর একটা হলো হচ্ছে বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র শেখার আগে আমাদের একটু জানতে হবে চতুর্ভুজটা কি। দেখো এখানে একটা সংজ্ঞা আমি লিখে রেখেছি তোমাদের জন্য। চারটি সরল রেখাংশ, রেখাংশ তোমার সরল রেখার অংশকে রেখাংশ বলে, চারটি সরল রেখাংশ দ্বারা আবদ্ধ সামতলিক চিত্রকে চতুর্ভুজ বলে। সংজ্ঞাটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে চারটি সরল রেখাংশ আছে, এ বি, বি সি, সিডি এবং ডিএ বা এডি, তুমি যাই বলো না কেন, আবদ্ধ। দেখো কোথাও কোনো ফাঁকা নেই, কোথাও কোনো ফাঁকা নেই, সেজন্য এটাকে আবদ্ধ। সমতলের উপরে আছে বলছে, সেজন্য এটা সামতলিক চিত্র। আমি যদি এইরকম একটা ছবি আঁকতাম, এই দেখো এটা কিন্তু আবদ্ধ নয়, তার মানে এটা কিন্তু চতুর্ভুজ না, এটা কিন্তু চতুর্ভুজ নয়, চতুর্ভুজ নয়। এইটা হচ্ছে চতুর্ভুজ, কারণ চারদিকে কিন্তু বন্ধ আছে, আবদ্ধ আছে, সেই জন্য এটাকে আমরা চতুর্ভুজ বলবো। চতুর্ভুজ, এবার চতুর্ভুজ তো জানলাম কি, চারটা বাহু, 1 2 3 and 4, এই চারটা বাহু এবং চারটা বাহু দ্বারা আবদ্ধ আছে, সমতলের উপরে আছে, সেজন্য একে আমরা চতুর্ভুজ বলছি, যেহেতু এটা মাত্র দুটো মাত্রা আছে। এই চতুর্ভুজ বিভিন্ন ধরনের হয়। আজকে আমরা দুই ধরনের শিখবো, একটা হচ্ছে আয়তক্ষেত্র আর একটা হচ্ছে বর্গক্ষেত্র। এই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র দিয়ে কিন্তু তোমাদের অঙ্ক আছে, সেই জন্য আমাদের আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রটা একটু ভালো করে আমাদের জানতে হবে। তো প্রথমেই আসি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাদের আয়তক্ষেত্র বলে। আমি একটা চিত্র এখানে এঁকেছি আয়তক্ষেত্রে, সংজ্ঞাটার সাথে চিত্রটা একটু মিলিয়ে নিই। যে চতুর্ভুজ চারটা বাহু দ্বারা আবদ্ধ সামতলিক ক্ষেত্র, থেকে 1 2 3 4 চতুর্ভুজ হয়ে গেল, আবদ্ধ আছে। বলছে প্রতিটি বিপরীত বাহুগুলি, তার মানে এ বি একটা বাহু, এর বিপরীত বাহু কোনটা, এর উল্টা দিকে যেটা অবস্থিত, তার মানে হচ্ছে ডিসি অথবা সিডি। আর বিসি বাহুর বিপরীত বাহু কোনটা, এইটা। তো বিপরীত বাহুগুলি পরস্পর সমান, তার মানে হচ্ছে এ বি বাহু সমান সমান সিডি বাহু। আচ্ছা, একই রকম ভাবে বিসি বাহু মানে এই যে সমান সমান এডি বাহু, এই একটা কন্ডিশন বলছে। আচ্ছা, এর সাথে আবার কি বলছে, প্রতিটি কোণ সমকোণ। এই যে কয়টা কোণ আছে আগে দেখে নিই, 1 2 3 এবং 4, এই চারটি কোণই সমকোণ। সমকোণ মানে তোমরা জানো এক একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি করে, একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি করে, চারটা কোণই এখানে 90। তোমরা চাঁদা দিয়ে মেপে এরকম ছবি এঁকে দেখতে পারো যে চারটা কোণই 90। তো এইরকম ক্ষেত্রকেই আমরা বলবো হচ্ছে আয়তক্ষেত্র। বোঝা গেল? তাহলে আয়তক্ষেত্রটা কি, বিপরীত বাহুগুলি সমান, এটা সমান এটা, এটা সমান এটা, এবং প্রতিটি কোণ সমকোণ। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এই চতুর্ভুজের কয়টা কোণ থাকবে, চারটি কোণ। আচ্ছা, চারটি কোণের মান কত বলো? চারটি কোণের মোট মান কত? দেখো, যদি 90 ডিগ্রি করে হয়, 90 ডিগ্রি গুণন 4 সমান সমান 3 9 36, 360 ডিগ্রি। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি, তাহলে যে কোনো চতুর্ভুজের, এটা আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, এছাড়াও যে আরো অনেক ধরনের চতুর্ভুজ আছে, প্রতিটি কোণেরই কিন্তু সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, দেখো ছবিটা। আচ্ছা, এই চতুর্ভুজটা যে আয়তক্ষেত্রটা, এরকম তুমি বাস্তবে এরকম কোনো জায়গা দেখেছো? তুমি তোমার ঘরটা দেখো, ঘরের মেঝেটা দেখো, ঘরের মেঝেটা কিন্তু এরকম হতে পারে যে দুই পাশ সমান একটু আর বাকি দুই পাশ একটু
এটা ছোট। আচ্ছা, এছাড়াও কি হতে পারে, খেলার মাঠটাও এরকম হতে পারে। আচ্ছা, খেলার মাঠের কথা যদি আমি কল্পনা করি, ধরো তোমাদের বাড়ির জমিটাও এরকম হতে পারে, তোমাদের বাড়িটা যেখানে আছে এই বাড়ির জমিটাও এরকম হতে পারে। আমি এখন যদি একটা প্রশ্ন করি যে তোমাদের বাড়ির জমির চারিদিকে তুমি বেড়া দিবে, তাহলে কতখানি বেড়া তোমার দিতে হবে, কত দীর্ঘ বেড়া তোমাকে দিতে হবে? তাহলে কি করবা তুমি? প্রথমে মাপতে হবে, এখান থেকে এইটুকুন মাপবা, এখান থেকে এইটুকুন মাপবা, এর সাথে এটা যোগ, তার সাথে এটা যোগ, তার সাথে সাপোজ আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা বাড়ির জমি, এটা এই পাশটা হচ্ছে 20 মিটার আর এই পাশটা হচ্ছে 15 মিটার। তাহলে এটা 20 মিটার হলে পারে, তাহলে এটা যদি সমান তাহলে এটাও হবে হচ্ছে 20 মিটার আর এটা হবে হচ্ছে 15 মিটার। হয়ে গেল। আচ্ছা, এবার বলো তো এরকম যদি বাড়ির জমি হয় তাহলে বাড়ির চারিদিকে বেড়া দিতে কতখানি বেড়া দিতে হবে, কত দীর্ঘ বেড়া দিতে হবে? তাহলে 20 20 40, তাহলে চারপাশের দৈর্ঘ্য জমিটির, আমি তাহলে জমিটির, এই জমিটির চারপাশের দৈর্ঘ্য কত বলো তো? প্রথমে হচ্ছে 20, তারপরে যোগ 15, তারপরে আবার 20, তারপরে আবার 15, মানে 2 বার 20 আছে, 2 বার 15, 20 20 40 আর 15 15 30, তার মানে 70 মিটার। তাহলে এই আয়তকার জমিটির চারপাশের দৈর্ঘ্য কত? 70 মিটার। তাহলে 70 মিটার বেড়া আমাদের দিতে হবে। এবার 70 মিটার বেড়া তুমি দিচ্ছ, চারপাশের দৈর্ঘ্য, এই চারপাশের দৈর্ঘ্যকে আমরা কি বলি জানো অঙ্কের ভাষায়? এই চারপাশের দৈর্ঘ্যকেই বলি হচ্ছে পরিসীমা। কি বলি? পরিসীমা। এই চারপাশের দৈর্ঘ্যকে কি বলি? পরিসীমা। চারপাশের দৈর্ঘ্যকে, দৈর্ঘ্য সমান সমান কি? অঙ্কের ভাষায় আমরা বলি হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা আমরা জানলাম। এবার যদি আমি এটা দিয়ে একটা সূত্র তৈরি করি, তখন নিজেরাই তৈরি করতে পারবে সূত্র। তাহলে পরিসীমা সমান সমান কি বলতো? এই পাশেরটাকে যদি আমরা, এই আয়তক্ষেত্রে এইটাকে, এই লম্বা দিকটাকে যদি আমরা বলি হচ্ছে দৈর্ঘ্য, আর এই অল্প দিকটাকে যদি বলি হচ্ছে আমরা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এটাও প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে পরিসীমা আমার কি বেরোচ্ছে? দেখো, এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য লিখেছি, এটা হচ্ছে প্রস্থ, প্রস্থ লিখেছি, তারপর উপরটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য লিখেছি, আবার প্রস্থ, প্রস্থ লিখেছি। মানে পরিসীমা বা চারপাশের দৈর্ঘ্য সমান সমান কি? 2 বার দৈর্ঘ্য 2 বার প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য যোগ 2 প্রস্থ। এখান থেকে দুইটার মধ্যেই যেহেতু আছে, দুইটাকে যদি আমি আলাদা করে নিই, তাহলে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে দৈর্ঘ্য যোগ প্রস্থকে 2 দিয়ে গুণ করলেই আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব। এটাই হলো হচ্ছে আয়ত ক্ষেত্রের পরিসীমা। 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এই লম্বা দিকটা আর প্রস্থ হলো হচ্ছে এই দিকটা। আশা করি বুঝতে পেরেছো যে আয়তক্ষেত্রের পরিসীমা কি। আচ্ছা, তাহলে পরিসীমাটা বের করলাম। আর একটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল জিনিসটা কি? ধরো ঘরের মেঝে যদি এরকম হয়, বা খেলার মাঠটা যদি এরকম হয়, তোমাদের খেলার মাঠ, একটা ছোট্ট খেলার মাঠ আছে 20 মিটার লম্বা এবং 15 মিটার প্রস্থের, মানে এটা দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। এই খেলার মাঠে যদি তুমি বলছো যে খেলার মাঠটা পুরো ঘাস লাগাতে হবে, তা কতখানি ঘাস লাগবে? তাই না? একটা কথা বাড়িতে প্রায় তোমরা শুনো যে জমির যে মাপটা, জমির মাপটা কি চারিদিকের মাপ করলে হবে না কিন্তু। তো এই মাঝখানে যে এরিয়াটা আছে বা জায়গাটা আছে, এটার মাপ করতে হবে।
তো এটা আমরা কিভাবে পারবো? আমি একবার ডাইরেক্ট সূত্রতে আসি, অঙ্ক করতে থাকলেই তোমরা বুঝতে পারবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? তো আমি যদি এগুলোকে ছোট ছোট ভাগ করে নিই, অনেকগুলো ভাগ করে নিই, এদিকে 15 মিটার আছে, এদিকে 15টা ভাগ, আর এদিকে 20 মিটার আছে, এদিকে 20টা ভাগ। তার মানে এই যে এই ছোট্ট একটা ভাগ পাচ্ছি, এই এই ভাগটা হচ্ছে কি হচ্ছে, এক একটা এদিকেও 1, এদিকেও 1 মিটার, এইটুকুন একটা জায়গা পাচ্ছি। তাহলে এই 1 মিটার এই জায়গাটাকে আমরা একটা বর্গক্ষেত্রের মতো হয়েছে, বর্গের মতো সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এরকম জায়গা কতগুলো আছে? তাহলে এটুকুন জায়গা কি? 1 একক জায়গা, 1 বর্গ একক জায়গা। তো এইরকম জায়গা এখানে কত আছে? 15 গুণন 20 দিয়ে যতগুলো জায়গা গুণ করলে যেটা পাবো ততগুলোই জায়গা হবে। তার মানে এইটা যদি এক একটা ক্ষেত্র হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য গুণন প্রস্থ যখন আমি করব, তাহলে কি বেরোবে? আমি আগে দেখো, দৈর্ঘ্য আমার হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 20 মিটার যদি আমি গুণ করি, তাহলে হচ্ছে 300 বেরোবে। আচ্ছা, মিটার মিটার মানে দুইবার মিটারকে গুণ করছি, হয়ে যাবে হচ্ছে বর্গ মিটার। তাহলে 300 বর্গ মিটার বেরোচ্ছে। দেখো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের একক কিন্তু সবসময় বর্গ দিয়ে হবে। কিন্তু যে কোনো জিনিসের ক্ষেত্রফল সবসময় কিন্তু বর্গ, তারপরে একক যাই থাকে, মিটার থাকুক, সেন্টিমিটার থাকুক, যাই থাকুক না কেন সেটা পড়বে। তাহলে বর্গ মিটার। আচ্ছা, 300 বর্গ মিটার কিভাবে বের হলো? কেনই আমরা দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে? কারণ আমরা চাইছি হচ্ছে এই ভিতরের এই জায়গাটাকে, আমরা যদি এদিকে 15টা আর এদিকে যদি 20টা ভাগ করে নিই, তাহলে এই এক ভাগটা কিভাবে পাবো? এইটা গুণন এটা। তাহলে এদিকে 15, এগুলো প্রতিটা যদি যোগ করি তাহলে 300টা ভাগ হবে। তো একবারেই আমরা বের করে নিচ্ছি, সেই জন্য দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে এই 300 বর্গ মিটার। এইভাবেই কিন্তু আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আচ্ছা, আমি তাহলে দুটো জিনিস আমাদের এখানে শিখলাম। একটা হচ্ছে পরিসীমা, আমি আবার রিপিট করে দিচ্ছি সূত্রগুলো একটু দেখো। পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা লিখি, আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর একক হচ্ছে শুধু একক, যা একক থাকবে তাই। আচ্ছা আচ্ছা, এর থেকে আমরা তাহলে একটু ভাঙিয়ে লিখি আরো একটা। এটা যদি 1 নম্বর সূত্র হয়, তাহলে শুধু দৈর্ঘ্য কত হবে? ধরো প্রস্থ দেয়া আছে আর পরিসীমা দেয়া আছে, দৈর্ঘ্য বের করতে গেলে দৈর্ঘ্য সমান সমান কি হবে? তাহলে পরিসীমা তার অর্ধেক, মানে অর্ধ পরিসীমার থেকে বিয়োগ করে দিব হচ্ছে প্রস্থ। আর প্রস্থ সমান সমান কি হবে? পরিসীমা বা 2 বিয়োগ দৈর্ঘ্য। তাহলে এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। এইটা গেল হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রগুলি। এবার বর্গ ক্ষেত্রফলের কি আসবে? 4 নম্বর, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, বর্গ একক। এবার 5 নম্বর, শুধু যদি দৈর্ঘ্য বের করতে হয় ক্ষেত্রফল থেকে,
দৈর্ঘ্য সমান সমান হবে হচ্ছে ক্ষেত্রফল। আমার লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, এক হাতে লিখছি, কাগজটা নড়ছে বলে। ক্ষেত্রফল ভাগ প্রস্থ, এর একক হবে হচ্ছে শুধু একক, বর্গ একক হবে না। আর 6 নম্বর, একই রকম প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, এর হচ্ছে একক। দেখো একটু ভালো করে, আমি এই যে ক্লাস ওয়ার্কগুলো করছি এগুলো তোমাদের কিন্তু ছবি তুলে পাঠিয়ে দেবো, ভিডিওটাও পাঠাবো, সাথে এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এরপর আমি অঙ্ক পাঠাবো, অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে এই সূত্র ব্যবহার করে। এবার আসি হচ্ছে বর্গক্ষেত্রে। বর্গক্ষেত্র কি? যে চতুর্ভুজের প্রতিটি বাহু ও প্রতিটি কোণ সমান ও তাদের প্রতিটি কোণ সমান তাদের বর্গক্ষেত্র, মানে প্রতিটি বাহু সমান হবে এবং প্রতিটি কোণ সমান হবে। প্রতিটি কোণ সমান মানে হচ্ছে প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি করে হবে। 90 ডিগ্রি হলেই সমান, মানে 360 ডিগ্রিকে যদি আমি 4 দিয়ে ভাগ করি 90 আসছে, তাহলে 4টা করে 90 ডিগ্রি। এবং প্রতিটি বাহুই কিন্তু সমান, মানে এ বি বাহুগুলো 4টা আছে, এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ। একই রকমভাবে কোণগুলো কি? কোণ এ ইকুয়ালস টু কোণ বি সমান সমান কোণ সি সমান কোণ ডি সমান, এরা হচ্ছে সবাই 90 ডিগ্রি করে। তাহলে এর চারপাশের দৈর্ঘ্য বা পরিসীমা কি হবে? এটা যদি বুঝতেই পারছো, আয়তক্ষেত্রটা তোমরা শিখেছো, এটা একই রকম হবে। তাহলে এখানে আরো সহজ, তাহলে বর্গ ক্ষেত্রের পরিসীমা কি হবে? মানে সমান চারপাশের দৈর্ঘ্য এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, তাহলে সবই যেহেতু সমান, তাহলে বাহু যোগ বাহু যোগ 4 বার যোগ করতে হবে, 4টাই যেহেতু বাহু, বাহু যোগ বাহু, তার মানে 4 গুণন বাহু, বাহুর দৈর্ঘ্য একক। তার মানে এটা যদি 10 মিটার হয়, একটা বাহুর দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, সেক্ষেত্রে পরিসীমা কত হয়ে যাবে? 4 গুণন বাহুর দৈর্ঘ্য কত 10 সমান সমান 40 মিটার হচ্ছে এর পরিসীমা হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা খুব সহজ, 4 গুণন বাহুর দৈর্ঘ্য। একটা বাহুকে যদি আমি 4 দিয়ে গুণ করি, এককটা কিন্তু যা একক বাহুর দৈর্ঘ্যের থাকবে সেই এককে কিন্তু পরিসীমার হবে। আচ্ছা, এবার যদি আমি ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একই রকম, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য, আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সময় কি করেছিলাম? বাহু দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে তো দৈর্ঘ্য আর প্রস্থ একই, তার মানে হচ্ছে বাহু গুণন বাহু, বাহু গুণন বাহু। আর এককটা সবসময় কিন্তু বর্গ ক্ষেত্রফলের সময় কিন্তু বর্গ একক। তাহলে এখানে যদি বাহু কত ছিল? 10 মিটার গুণন 10 মিটার, তাহলে এককটা হচ্ছে 100 বর্গ মিটার। গুণ করলে 10 গুণ করলে 100, আর একক হবে হচ্ছে বর্গ মিটার। এবার তাহলে বর্গক্ষেত্রের সূত্রগুলো আমরা লিখে ফেলি। বর্গক্ষেত্রের 1 নম্বর সূত্র, বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 গুণন বাহুর দৈর্ঘ্য, 4 গুণন বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণন বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কি হবে? 2 নম্বর সূত্র, শুধু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কি হবে? পরিসীমাকে 4 দ্বারা ভাগ করতে হবে।
তাহলেই আমরা কিন্তু পেয়ে যাব হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এটার একক কিন্তু পরিসীমার একক যা, তাই স্থানে শুধু একক। এবার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু, এককটা কি? বর্গ একক, বর্গ একক। আচ্ছা, তাহলে বর্গ একক। এবার এটা হচ্ছে 3 নম্বর। এই 4 নম্বর কি? শুধু যদি বাহু, এটা একটু শিখতে হবে আমার, শুধু যদি বাহুর দৈর্ঘ্য বের করতে চাই ক্ষেত্রফল থেকে, আমি করে দেখাবো তোমাদেরকে কিভাবে করতে হবে। বাহুর দৈর্ঘ্য সমান সমান কি হবে? ক্ষেত্রফল, ক্ষেত্রফলের বর্গমূল, বর্গমূল। এনমি একক, নর্মাল একক, ক্ষেত্রফলের বর্গমূল। আচ্ছা, বর্গমূলটা তোমাদের এখনো শেখানো হয়নি, তোমরা অনেকে এনমি জানতে পারো, খুব সহজ। অঙ্ক করতে করতে গিয়ে আমরা শিখে নিব। তোমাদের আবার একটু বর্গমূলের চিহ্নটা হচ্ছে এই রকম, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের বর্গমূল। তো বর্গক্ষেত্রের এই 4টা সূত্র আমরা অঙ্ক করতে গিয়ে ক্ষেত্রফলের সূত্রটা আমরা শিখে নেব, বর্গমূলের সূত্রটা আমরা শিখে নেব, আর বাকিগুলো তোমরা সবই কিন্তু জানো। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রর পরিসীমা কিভাবে বের করতে হয়, ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, এবং পরিসীমা এবং ক্ষেত্রফল দেওয়া থাকলে ওখান থেকে বাহুর দৈর্ঘ্য প্রস্থ কিভাবে বের করতে হয়, তোমরা সেটা শিখতে পেরেছো। এরপরে আমরা কয়েকটা পরের ভিডিওতে আমরা এই বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র নিয়ে কয়েকটা অঙ্ক আমরা করব, সেটা দেখলেই তোমাদের কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।